মায়ের ডাকে রুম থেকে বেরিয়ে এলো দুতি। কি আম্মু? নিশুকে নিয়ে একটু পার্লারে যা। কেন? একটা ফেসিয়াল করিয়ে আনো। কি জানি বলে এইসব আমি তো জানি না। তোরা তো জানবি। বুঝতে পারলাম কিন্তু কেন? কেন মানে বুঝিস না কিছু? ও আচ্ছা বুঝলাম। যা নিশু। না ফুপি। কি না না। যা একটা ফেসিয়াল করিয়ে আয়। এইসবের কি দরকার? নিশুর মুখটা মলিন। মেয়েটা সারাক্ষণ মুখটাকে পেঁচার মতো করে রাখে। হাসি খুশি থাকবে তা নাকি মেয়ে এটা? বিরক্ত হন তিনি। কয়দিন পর ভার্সিটিতে উঠবি, এত আনস্মার্ট হলে কিভাবে হয়? এখন যা রেডি হয়ে নে। মলিন মুখে দাঁড়িয়ে রইল নিশু। এই শুন, চুলে একটা কাটিং দিস। আর ভ্রু প্লাক কি জানি ওইসব করিয়ে আনিস। মায়ের কথায় দুতি হাসল। চিন্তা করো না আম্মু, তোমার ছেলের বউকে এই দুতি দুতি ছড়িয়ে ম্যাডাম ফুলি বানিয়ে আনবে, জাস্ট ওয়েট। আর কাজ নেই তো? কিসের ম্যাডাম ফুলি? আমার উপর ছেড়ে দাও আম্মু। কচকচে কয়েকটা বড় নোট বের করো তাড়াতাড়ি। মেয়েটা আছে শুধু ধান্দা করার বেলায়। ও আম্মু, একটু হালাল ইনকামই তো। প্লিজ করতে দাও। তোর ইনকামের গোষ্ঠী। টাকা দাও জলদি। বিরক্ত হয়ে আলমারির ড্রয়ার খুলে টাকা বের করে দিলেন। নে তোর হালাল ইনকাম। থ্যাংক ইউ আম্মু। এই নিশু দ্রুত রেডি হয়ে নে। নিশু বলে ডাকিস কেন, ভাবি ডাকবি। আমরা তো সমবয়সী। যাই হোক। নিশু তোর বড় ভাইয়ের বউ। সম্পর্কে ভাবি। সমবয়সী হলেও সম্পর্ক এবং সম্মানের দিক দিয়ে সে তোর বড়, তাই ভাবি বলে ডাকবি। তোরা যদি নাম ধরে ডাকিস তাহলে তোর ভাইয়ের মনে বউ বউ ফিলিংস আসবে কিভাবে বল? খিলখিল করে হেসে উঠল দুতি। তাই তো। এটা তো কখনো ভাবিনি আম্মু। ওমা আমার আম্মু কত রোমান্টিক। মায়ের গালগুলো টিপে দিল। নিশু তোর রোমান্টিক শাশুড়ি। ভাবি ডাকবি। তোর ভাইয়ের সামনে বেশি বেশি করে ডাকবি। দেখবি বউ বউ ফিলিংস আসবে। কতদিন আর ওইভাবে দেবদাস হয়ে থাকবে? ওরে আমাদের বান্ধবী আম্মু। দিলরুবা খাতুন হাসলেন। আম্মু আজ থেকে তুমি আমাদের বেস্ট ফ্রেন্ড, ওকে? এখন যা। আমার রান্নাবান্না নষ্ট হচ্ছে। বেশি বেশি ভাবি ডাকার জন্য আরো 500 টাকা দাও আম্মু। আর 1 টাকাও নেই। আছে, আমি দেখেছি। বললাম তো নেই। দাও বলছি, নয়তো যাব না। বিরক্ত হয়ে আরো 500 টাকা দিলেন। এই মেয়েটাও না বদের হাড্ডি। তোমার মেয়ে তো। হাঁসের মতো প্যাক প্যাক কম করিস। শোন, আসার সময় টেইলর্স যাবি। কেন? নিশুর ব্লাউজ পেটিকোটের মাপ দিয়ে আসিস। আচ্ছা। রেডি হয়ে বেরিয়ে গেল ওরা। সেদিকে তাকিয়ে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে দরজা বন্ধ করে কিচেনে ঢুকলেন। খালা আপনের মতো শাশুড়ি পাইতে ভাগ্য লাগে। এমন শাশুড়ি জিন্দেগিতে দেহি নাই। মলিন হাসলেন দিলরুবা খাতুন। ছাদ থেকে নামল ধ্রুব। দেখল তার মা ব্যস্ত হয়ে রান্না করছে। কিছু বলল না, লিভিং স্পেসে এসে বসল। ছেলেকে দেখে চুলার আঁচ কমিয়ে শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে এগিয়ে গেলেন। বাবা, কিছু লাগবে তোমার? ইম্পর্ট্যান্ট কথা ছিল। বলো। পরে। সমস্যা নেই বলো। বাবা কি বলেছে? তোমার সাথে ওনার কিছু জরুরি কথা আছে। ভ্রু কুচকায় ধ্রুব। কিসের? সেটা তোমার বাবার সাথে আলাপ করে নিও। নীরব রইল ধ্রুব। চা কফি কিছু খাবে? না। রুমের দিকে পা বাড়াল ধ্রুব। পার্লারে পৌঁছালো ওরা। নিশুর জন্য একটা প্যাকেজ নিয়ে নিল। ফেসিয়াল সহ পেডিকিওর, মেনিকিওর, ভ্রু ঠিক করল, তারপর চুলের মধ্যে সুন্দর একটা কাটিং দিল। পুরো লুক বদলে গেল নিশুর। অবাক হয়ে দুতি তাকিয়ে রইল। হাত মুখ চকচক করছে। ফেসিয়ালটা নেওয়ায় নিশুর মুখে গ্লো এসেছে দ্বিগুণ। বিল মিটিয়ে বেরিয়ে গেল ওরা। তারপর টেইলর্স দোকানে গিয়ে নিশুর ব্লাউজ পেটিকোটের মাপ দিয়ে বেরুলো ওরা। ততক্ষণে প্রায় দুপুর হয়ে গেছে। ফুটপাতে ফুচকাওয়ালাকে দেখতেই উল্লসিত হলো দুতি। নিশু, ফুচকা খাবো চল। ফুটপাতের ফুচকা ভালো না। পেট খারাপ হবে। আর জানিসই তো আমি ফুচকা পছন্দ করি না। একদিন খেলে কিছু হবে না। তুই খা, আমি খাবো না। মামা রিকশা থামান। ভাড়া মিটিয়ে ফুচকাওয়ালার কাছে গেল। মামা 1 প্লেট ফুচকা দিন। আশেপাশে তাকালো নিশু। নিশু, তুই কি খাবি? কিছু না। না করিস না। তুই তো জানিস। বারবার এক কথা বলিস না। ঝালমুড়ি খাবি? না। মামা 20 টাকার ঝালমুড়ি দেন তো। বিরক্তিকর চোখে তাকালো নিশু।
পেট খারাপ হলে তোর খবর আছে। সমস্যা নেই, তোর জামাই তো আছে, সে তোকে নিয়ে হসপিটালে দৌড়াবে। তোর মাথা। ফুচকা খেতে লাগলো দুতি। ঝালমুড়ি নিল নিশু। মামা আরেকটু ঝাল দেন। বেশি বেশি ঝাল খাও, এরপর বড় ঘর আর ছোট ঘরে দৌড়াদৌড়ি করতে পারবা। চমকে তাকায় দুজন। ভয়ার্ত চোখে তাকালো নিশু। জরিনার মা কি খবর? তেতে গেল দুতি। এই বখাটে অনেক কথায় কথায় তাকে জরিনার মা বলে। আপনার মাথা। জরিনার খালা কি খাও? আতঙ্কিত চোখে তাকায় নিশু। শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। নিশুর হাত থেকে ঝালমুড়ির প্যাকেট টেনে নিয়ে খেতে লাগলো অনিক। এই আপনি নিশুর ঝালমুড়ি নিলেন কেন? জরিনার মা চুপ থাকো। এখন আপনি আমাদের বিল দিবেন। দিব, সমস্যা কি? চল নিশু। জরিনার খালা শোনো। একটু থাকো। রুচি নেই। সখিনার মা বড্ড বাড়ছ। যত্ত সব ফাউল। নিশু আয়রে। রিকশা ডেকে দ্রুত উঠে পড়ল ওরা। এই অনেক বখাটে, তাদের দেখলেই হলো জরিনার মা, সখিনার মা এই সব ডাকবে। যত্ত সব। বাসায় ফিরল দুজন। দরজা খুলল ধূসর। নিশুর দিকে চোখ পড়তেই তাকিয়ে রইল। কেমন জানি চকচকে একটা ভাইব এসেছে। চোখ সরাতে পারল না। অস্বস্তি হলো নিশুর। ধূসর সারাক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থাকবে। এভাবে তাকিয়ে থাকলে তার ভীষণ অস্বস্তি হয়। ধূসর বুঝেও যেন ইচ্ছে করে এমনটা করে। হয়তো তাকে বিব্রত করতে। কোথায় গিয়েছিস তোরা? তোমাকে বলবো কেন? ভাইকে ঠেলে ভিতরে ঢুকল দুতি। মাথা নুয়ে নিশুও ঢুকল। সেই মুহূর্তে ধীরাজ এসে ঢুকল। ওরা দুজন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেয়েছে ভাইয়া। তেতে গেল দুতি। তাতে তোর বাপের কি? শক্ত চোখে তাকালো ধূসর। আজ আবারও রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়েছিস? খেয়েছি, তাতে তোমার কি? ভাইয়া। অনেক বখাটেও ছিল ওদের সঙ্গে। চোয়াল শক্ত করে তাকালো নিশুর দিকে। আতঙ্কিত হয় নিশু। বুকের ভিতর টিপটিপ করতে লাগলো। ওরে আমরা ডাকছি নাকি? ও তো বখাটে। বখাটেদের কাজ হচ্ছে সব জায়গা বিচরণ করা। তেলাপোকা একটা। তুই তেলাপোকা একটা। তর্ক বিতর্ক শুরু হলো দুতি আর ধীরাজের মধ্যে। সামনের বছর নিউ টেনে উঠবে ধীরাজ। ভাইবোনের বাকবিতণ্ডা শুনে রুম থেকে বেরিয়ে এলো ধ্রুব। তাকে দেখতেই আড়াল হয়ে গেল নিশু। ভয়ে বুকটা ধুকপুক করতে শুরু করল। কি হয়েছে? কিছু না। গম্ভীর মুখে বলল ধূসর। ধীরাজকে বলল, তুই স্কুল থেকে চলে এলি কেন? আজ বৃহস্পতিবার জানো না? এখন আর পণ্ডিতি না করে রুমে যা। ধীরাজের মাথায় গাঁটটা রে বলল দুতি। রুমের দিকে পা বাড়াল ধ্রুব। নিশু। নিশু। নিশু কইরে। জি ফুপি। এদিকে আয়। রুমের দিকে নিয়ে গেলেন। মাশা আল্লাহ। তোকে এখন সুন্দর লাগছে। লাজুক হাসল নিশু। চুলগুলো নেড়েচেড়ে দেখলেন। সুন্দর হয়েছে। লম্বা চুলে তোকে ভালো লাগে। আমার তো চিন্তা হচ্ছিল না জানি সত্যি তোকে ম্যাডাম ফুলি বানিয়ে আনে মেয়েটা। বিছানার উপর থেকে বেশ কয়েকটা বক্স আনলেন। তোর আব্বু ফুপা, দেখ তোর জন্য কতগুলো শাড়ি কিনেছেন। নিশু তাকায়। কি সুন্দর। এক একটা এক এক রঙের। প্রতিদিন এক এক রঙের একটা পরবি বুঝলি? মাথা নাড়ায় নিশু। একটু সেজেগুজে পরিপাটি হয়ে থাকিস। ধ্রুবর আশেপাশে ভিড়িস। টুকটাক কথা বলিস। কি লাগবে জিজ্ঞেস করিস। দূরে দূরে থাকলে কেমনে কি? সম্পর্কটা স্বাভাবিক করা দরকার। পুরুষ মানুষ নয়তো অন্যদিকে চোখ চলে যাবে। মলিন হাসল নিশু। এখন গোসল সেরে শাড়ি পরবি। সুন্দর করে সেজেগুজে চুলগুলো খোলা রাখবি। চুল বাঁধিস না। খোলা চুলে তোকে ভালো লাগে। আর্স্ট হয় নিশু। তার ফুপি খেয়ালও রেখেছে তাকে কিভাবে দেখতে ভালো লাগে। এগুলো নিয়ে যা। রান্না হয়ে গেছে। গোসল সেরে নামাজ আদায় করে খেতে আয়। আমিও গোসল করতে যাচ্ছি। সায় দিয়ে শাড়িগুলো নিয়ে বেরিয়ে গেল নিশু। গোসল সেরে রুমে ঢুকল। সবগুলো সুতির তাঁতের শাড়ি। মণিপুরি শাড়িও আছে কয়েকটা। নিশু লাল কমলা কালারের একটি মণিপুরি শাড়ি পরে নিল। শাড়িটা এত সুন্দর লাগছিল নিশুর চোখে। আয়নায় দেখল সত্যি তাকে দারুণ লাগছে। আচ্ছা ধ্রুব কি তাকে পছন্দ করবে এই রূপে দেখে? রক্তিম আভা ছড়িয়ে পড়ল মুখে। ব্যালকনি থেকে এলো দুতি। মাশা আল্লাহ। মাশা আল্লাহ। কি অপূর্ব।
তোকে সত্যি বউ বউ লাগছে নিশু। সরি ভাবি। ভাবি বললে লজ্জা পায় নিশু। আমার ভাই তোকে দেখলে পাগল হয়ে যাবে। দ্যুতির দিকে তাকায়। সত্যি কি তাই? কিন্তু নিশুর বুকের ভিতর টিপটিপ করছে। ঘূর্ণন হচ্ছে, টর্নেডো বয়ে যাচ্ছে অস্থিরতায়। উষ্ণ স্রোত বয়ে যাচ্ছে হৃদয় অলিন্দে। মানুষটা কি একটু পরিবর্তন হয়েছে? নাকি আগের চাইতেও রাগী হয়েছে? কি জানি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে রইল। সেদিন যখন নিশুকে বিয়ে করতে বলেছিল তখন 15 বছর বয়সী ধ্রুব বজ্রপাতের মতো তেতে উঠেছিল। কিছুতেই বিয়ে করবে না 10 বছর বয়সী নিশুকে। নিশু দেখতে আহামরি সুন্দরী ছিল না তখন। বাবা মায়ের অনাদরে, অবহেলায়, অযত্নে এবং দীর্ঘদিনের অভুক্ত অনাহারে ছোট্ট নিশুর হাড় পর্যন্ত দেখা যাচ্ছিল। হাড় ঝিরঝিরে নিশুর দিকে তাকালেও ধ্রুবর গা গুলিয়ে আসত। তারপর ছোট্ট ছোট্ট চুল, ছেঁড়া ময়লা জামাকাপড়, শরীরে কত শত মারধরের দাগ। শুধু রুহটা ছিল ওইটুকুন শরীরে। আসা যাওয়া করত। ফুপি যদি সেদিন জিদ করে তাকে পুত্রবধূর করে না আনতো আজ সত্যি নিশু নামক কেউ থাকতো না পৃথিবীর বুকে। দীর্ঘশ্বাস ফেলল। এখন মানুষটার কথা শুনলেই তার ভীষণ ভয় লাগে। নিশু খেতে আয়। ফুপির ডাকে ধ্যান ভাঙল নিশুর। দীর্ঘশ্বাস ফেলল। অশ্রু মুছে নিল শাড়ির আঁচলে। লাল কমলা রঙের শাড়ির সঙ্গে চোখ ভরে কাজল লাগালো। ঠোঁটে একটু গোলাপি রঙের লিপস্টিক। গলায় সোনার চেইনটা। আর কানে সোনার ছোট্ট ছোট্ট ঝুমকো জোড়া পরে নিল। এক পলক তাকালো আয়নায়। সত্যি খারাপ লাগছে না, ভালো লাগছে। মায়াবী লাগছে। দ্যুতি তোর কথা বলা শেষ হয়েছে? আর একটু। ফুপি ডেকেছে আয়। ফোন রাখল দ্যুতি। চল। ডাইনিংয়ে সবাই বসেছে। কিন্তু নিশুর লজ্জা লাগছে সাথে ভয়ও। নিশু এসেছিস? জি। নিশুর দিকে চোখ পড়ল ধূসরের। চোখ সরাতে পারল না। শাড়িতে এত সুন্দর লাগলো মেয়েটাকে। জগটা খালি। ফিল্টার থেকে জগটা ভরিয়ে আনো। আচ্ছা। নিশু ইন্ট্রোভার্ট। চুপচাপ আড়ালে থাকতে পছন্দ করে। তাই দিলরুবা খাতুন ওটা সেটার কথা বলে একটিভ রাখেন। নয়তো নিশু যেই টাইপের মেয়ে ঘূর্ণিঝড়েও তাকে বোধহয় উড়িয়ে নিতে পারবে না ঘাপটি মেয়ে রে বসে থাকবে। ফিল্টার থেকে জগ ভরিয়ে টেবিলের উপর রাখল। নিশুর দিকে তাকায় ধূসর। গলায় সোনার চেইনটা চকচক করছে। কেন জানি দেখতে আকর্ষণীয় লাগলো। আশ্চর্য। মেয়েরা গলায় সোনার চেইন পরলেও বুঝি আকর্ষণীয় লাগে। লাগে তো। নিশুকে লাগছে। ঠোঁট কামড়ে ধরে ধূসর। লক্ষ্য করলেন দিলরুবা খাতুন। ধূসর কি দেখিস? হকচকিয়ে দৃষ্টি সরায়। কিছু না। নিশুকে আজ খুব সুন্দর লাগছে তাই না? হুম। নিশু ধ্রুবকে ডেকে আনতো যা। আতঙ্কিত চোখে তাকায় নিশু। আমতা আমতা করল। ধূসর বলল, দ্যুতি ভাইয়াকে ডেকে আনো যা। নিশুর জামাই ও যাক। যেতে বলেছি। বাধ্য হয়ে তাই করে দ্যুতি। বুকের মধ্যে কম্পন টের পাচ্ছে নিশু। সারা শরীর কাঁপতে লাগলো অস্বস্তিতে। ধূসর তাকিয়ে রইল। নিশুর প্রতিক্রিয়া দেখছে সে। রুম থেকে বেরুল ধ্রুব। ধ্রুবকে দেখতেই দ্রুত ছুটে আড়ালে চলে গেল নিশু। সেদিকে তাকিয়ে রইল ধূসর। এটা কি ছিল? খিলখিল করে হাসতে হাসতে বলল দ্যুতি। ও এমন করল কেন? ধূসর বলল, কে? আর কে নিশু? চেয়ারে বসল ধ্রুব। ধূসর বলল, কি করেছে? পালিয়ে গেছে। যেন বন্য নেকড়ে আসছে তার দিকে। নিশু, নিশু, নিশু কইরে। ডাকতে লাগলেন দিলরুবা খাতুন। নিশুকে? চমকে ধ্রুবর দিকে তাকালো সবাই। অপ্রস্তুত হলো ধ্রুব। সবাই এভাবে তাকিয়ে আছিস কেন? দ্যুতি বলল, নিশুকে চিনো না? নিশুকে? কিংকর্তব্যবিমূঢ় নেত্রে তাকালো সবাই। ধীরাজ বলল, আশ্চর্য। তুমি তোমার বউকে চিনো না ভাইয়া? বউ? ধ্রুবর আচরণ অস্বাভাবিক লাগল। মনক্ষুণ্ণ হলেন দিলরুবা খাতুন। নিশু খেতে আয়। সারা শব্দ শোনা গেল না। খাবার সার্ভ করলেন সবাইকে। ফুপির রুমে বসে রইল নিশু। সেদিকে গেলেন তিনি। তোকে ডেকেছি না। আতঙ্কিত চোখে তাকায় নিশু। আমতা আমতা করল। হাত ধরে বললেন, চল একসঙ্গে খাবো। না ফুপি তোমরা খাও। আমি পরে খাবো। আরে আয়। হাত টানতেই আতঙ্কিত গলায় বলল, আমার ভয় করছে ফুপি। উনি আমাকে দেখলে মা রবেন। পাগল মেয়ে।
এখন তোরা বড় হয়েছিস মা, রবে কেন? তখনকার পরিস্থিতি অন্যরকম ছিল, এখন বদলেছে। আগের মতো নেই। তবুও আমি যাব না, মাফ করে দাও। চোখে মুখে আতঙ্ক নিশুর। মায়া হয় দিলরুবা খাতুনের। রাগ করে বেরিয়ে এলেন। বুক ধরে হাঁফাতে লাগলো নিশু। ধূসর, তুই কি বিকেলে কোথাও যাবি? হ্যাঁ, কেন? যাওয়ার সময় একটু টেইলর্সের কাছে যাস তো। কেন? নিশুর ব্লাউজ পেটিকোটের কাপড়গুলো দিয়ে আসিস। আচ্ছা, দিও। ধূসরের দিকে এক পলক তাকিয়ে খাওয়ায় মনোযোগ দিল ধ্রুব। নিশু আমার শার্ট প্যান্টগুলো ছাদ থেকে এনে আয়রন করে রাখত। শুনতে পেল নিশু। তাহলে তখন ছাদে কি নিশু গিয়েছিল? বড় করে ঘোমটা টেনে কম্পিত পায়ে রুম থেকে বেরিয়ে ছাদের দিকে পা বাড়ালো নিশু। দৃষ্টি পড়ল ধ্রুবর। কমলা রঙের শাড়ি, মুখ দেখা গেল না। ও তার মানে ওটাই নিশু। চেহারা দেখার ইচ্ছে তারও নেই। নিশ্চয়ই সেই ছোটকালের মতো দেখতে। বিতৃষ্ণা জাগল। দুতি বলল, তুমি সারাক্ষণ ভাবির হাতে কাজ করাও কেন? ভাবি শব্দটা শুনতাই চট করে তাকালো ধ্রুব। ভাবি? ভাবি কে? তোমার বউ নিশু ভাবি আর কি? চোয়াল শক্ত হয় ধ্রুব। কিসের বউ? কিসের ভাবি? সে বউ হিসেবে মানে নাকি? ধূসর বলল, তাতে তোর কি? আমার অনেক কিছু। তুমি আরেকজনের বউকে দিয়ে কাজ করাও কেন? কাজ করাবে তো তার স্বামী। আমার বড় ভাইয়া। ধ্রুব ভাইয়া। স্বামী। স্বামী শব্দ শুনতে কেমন জানি লাগলো ধ্রুবর। সত্যি কি সে নিশুর স্বামী? আর নিশু কি তার বউ? হ্যাঁ, বউ তো। 15 বছর বয়সে 3 কবুল বলে নিশুকে বিয়ে করেছে সে। তারপর সেদিন এলাহিকাণ্ড বাঁধিয়েছিল। আজীবন শুনেছিল মেয়েদের জোর করে বিয়ে দেয়, কিন্তু সে ছেলে হওয়ার পরেও তাকে জোর করে বিয়ে দিয়েছে। বাবা মা এবং নিশুর উপর জিদ করে সব ছেড়ে ছুড়ে হোস্টেলে উঠেছে। 8টি বছর সে আর কারো সামনে আসেনি। আড়ালে রয়েছিল। তারপর পড়াশোনায় ফোকাস করল। তার ইচ্ছে ভালো রেজাল্ট করে বিদেশ চলে যাওয়া। এরপর নিশুকে তার জীবন থেকে বিদেয় করা। নিশু তার চরম শত্রু। তার বাল্যকালের শত্রু। তার স্বাধীনতা হরণ করার শত্রু। ওই নামটা কি এত সহজে ভোলা যায়? না, যায় না। সে নিশুকে যতটা ঘৃণা করে তার চেয়ে বেশি ঘৃণা করে তার নামটিকে। এই নামটিই তার জীবনের আতঙ্ক। অভিশাপ। অভিশপ্ত অন্ধকার এক অধ্যায়। নিশু নাম আর মানুষটাকে ভুলার জন্য সব করেছিল সে। এই নাম তার জন্য একটি আতঙ্কের নাম। রোগ অসুখ বিসুখের নাম। চোয়াল শক্ত করে খাবার অসমাপ্ত রেখে উঠে গেল ধ্রুব। কি হলো, খাবি না? খেয়েছি। ভালো হয়নি? হয়েছে। তো উঠে গেলি কেন? প্রত্যুত্তর করল না। দ্রুত রুমে ঢুকে ব্যালকনিতে দাঁড়ালো। একটা সিগারেট ধরালো। ছাদ থেকে শার্ট প্যান্ট এনে আয়রন করে রুমে রেখে বেরিয়ে যেতেই মুখোমুখি হলো ধূসরের। হকচকায় নিশু। তীক্ষ্ণ দৃষ্টি ফেলল ধূসর। আয়রন করেছিস? হুম। আমার পারফিউমটা কই রে? তুমি কোথায় রেখেছ? খুঁজে দে তো। আচ্ছা। ধূসর ইচ্ছে করে তাকে ব্যস্ত রাখতে চায় নিশু বুঝে। এখন মানুষটার কথা এড়িয়ে যেতে পারে না সে। ধ্রুবর পরে সেই এই ঘরের দেখভাল করে। ধ্রুবর মতোই মেজাজি। মেজাজ খারাপ হলে কাউকে মানে না। নিশু ভীষণ ভয় পায় ধূসরের মেজাজকে। নাও। ভেজা টাওয়ালটা ব্যালকনিতে মেলে দে তো। ব্যালকনির দিকে পা বাড়ালো নিশু। পিছন থেকে তাকিয়ে রইল ধূসর। নিশু ধূসরের এইসব পছন্দ করে না। টাওয়াল মেলে দিতে লাগল। পাশের ব্যালকনি থেকে এদিকে তাকায় ধ্রুব। মাথায় বর্ষর ঘোমটা টেনে ধূসরের টাওয়াল মেলছে নিশু। মুখ দেখল না। দ্রুত রুমে ঢুকে গেল নিশু। এদিকে তাকিয়ে রইল ধ্রুব। শাড়ি পরা মেয়েটা যদি নিশু হয় তাহলে তার বউ হয়ে ধূসরের রুমে কি করছে? একবার শার্ট প্যান্ট ধুয়ে ছাদে দিল, আয়রন করল, এখন টাওয়াল মেলে দিল। এটা কি সিম্পল কিছু? নাকি তার অনুপস্থিতিতে সবার অন্তরালে ওদের মধ্যে কিছু চলছে? নিশু, আমার ঘড়িটা খুঁজে দে তো। শুনতে পেল ধ্রুব। চোয়াল শক্ত হল। দিচ্ছি। ঘড়ি খুঁজে দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে নিল। নিশু, শুন। বলো। তোর ব্লাউজ পেটিকোটের কাপড়গুলো দিয়ে যা। আচ্ছা। রেডি হয়ে নিল ধূসর। কিছুক্ষণ পর 3টি শপিং ব্যাগ নিয়ে রুমে ঢুকল। নাও। এক গ্লাস পানি দে তো। দিচ্ছি। নিশুর মন সব সময়ই ভালো। যেই তাকে যা করতে বলে সে তা করে দেয়।
ধূসর তাদের জনকে স্কুল কলেজে দিয়ে আসে, আবার ঠিক ঘড়ি ধরে বাসায় নিয়ে আসতো। এটা প্রায় নিশুর বিয়ের পর এখানে এসে প্রাথমিক স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই। তারা জন যেখানেই যাক ধূসর নিজ দায়িত্ব নিয়ে যাবে, আনবে। হতে পারে সেটা ফ্রেন্ডদের বার্থডে, পিকনিক, ট্যুর ইত্যাদি। তারপর জনকে একসঙ্গে পড়াবে। তারা শপিংয়ে গেলে ধূসরি নিয়ে যাবে। জামা কাপড় সেলাই করতে দিয়ে এলে ধূসরি সেই সব আনবে, নিবে ইত্যাদি। তারপর সপ্তাহে একদিন তাদের রেস্তোরাঁয় খাওয়াতে নিবে। তাদের সব শখ আহ্লাদ ধূসরি পূরণ করে। অর্থাৎ তাদের জনের প্রতি ধূসর পসেসিভ। বলা যায়, নিশু দুটির জীবনে ধূসরেরই অবদান বেশি। সব সময় চোখে চোখে রাখে। কেউ বিরক্ত করছে কি না সেটাও খেয়াল রাখে। তাদের স্কুল কলেজের বেতন থেকে সবকিছু ধূসরি ক্লিয়ার করে। পরীক্ষার সময়টায়ও ধূসর ওদের আনা নেওয়া ইত্যাদি সব রকমের খেয়াল রেখেছিল। অসুস্থ হয়ে পড়লেও ডাক্তারের কাছে নিয়ে যেত। ঔষধ আনতো, বলা যায় সবই। বাসার বাজার সে আর ধীরাজ মিলে করে আনে। বাসার সকল বিল ধূসরি ক্লিয়ার করে। বলা যায় বাবা মায়ের ডান হাত। সবার প্রতি সে কেয়ারফুল। আর তাই ধূসরের প্রতি মন থেকে কৃতজ্ঞতা আসে। এজন্যই যখন যা করতে বলে সে করে দেয়। ধূসরের থেকে খারাপ কোনো ইঙ্গিতপূর্ণ আচরণ পায়নি। বরং কঠোরভাবে শাসন করেছে পড়াশোনার জন্য। ধূসরের সামনেই বড় হয়েছে নিশু। তাই নিশু সম্পর্কিত সকল তথ্য জানা ধূসরের। আরেকটা কথা হচ্ছে, নিশুর বাবা মা এবং ধ্রুবর অবহেলা থেকেই তার প্রতি ধূসরের সিম্প্যাথি কাজ করে। মায়া হয়, আবার দুঃখও হয়। ধ্রুব যেহেতু বউ হিসেবে মানে না, তাই ধূসর চায়ও না নিশু তার বউ হোক। নিশুর পিছনে তার শ্রম রয়েছে, সে জোর গলায় বলতে পারবে। আর ধ্রুব করেছে অবহেলা। তাদের মধ্যে পার্থক্যটা শুধু এখানেই। নিশু তার চোখের সামনে হাতের উপর বড় হয়েছে, বলা যায়। কিন্তু নিশু ধূসরকে কখনো অন্য চোখে দেখে না। বরং ধ্রুবর পরে বড় ভাই হিসেবে ভয় পায় এবং মান্য করে। নিশুর মনপ্রাণ জুড়ে ধ্রুবই রয়েছে। ধ্রুব বউ হিসেবে না মানলেও মন থেকে নিশু তাকে স্বামী হিসেবে মানে। কারণ ছোট থেকেই তো তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ধ্রুব তার স্বামী। তাই মানুষটার প্রতি তার গাঢ় অনুভূতি রয়েছে। বাঙালি নারীর জীবনে বিয়ে তো একবারই। তাই নিশু মনেপ্রাণে এই বিয়েটাকে মানে, বিশ্বাস এবং শ্রদ্ধা দুটোই করে। পানি নাও। নিশুর মুখের দিকে তাকিয়ে গ্লাস নিল। সুন্দর করে রুমটা গুছিয়ে রাখিস। আচ্ছা। বেরিয়ে গেল নিশু। সেদিকে তাকিয়ে রইল ধূসর। চুলের দিকে নজর পড়তেই চমকায়। এই শোন। কি? চুল কেটেছিস? মাথা নোয়ায় নিশু। কি রে? স্ট্রেইট করেছিলাম তো, তাই সামান্য একটু কেটে সমান করেছি। তোকে চুল কাটতে বলেছে কে? একটু চেঁচিয়ে উঠল ধূসর। ভয়ার্ত চোখে তাকায় নিশু। ব্যালকনি থেকে শুনতে পায় ধ্রুব। মনে হচ্ছে নিশুর উপর ধূসরের আধিপত্য বেশি। ব্যাপার কি? আমতা আমতা করল নিশু। আশ্চর্য। সে চুল কাটলে ধূসরের সমস্যা কি? দুটোর সাহস বেড়েছে। দাঁড়া, তোদের ব্যবস্থা নিচ্ছি। কম্পিত পায়ে রুম ত্যাগ করল নিশু। সেদিকে তাকিয়ে রইল ধূসর। তার সামনে এলেই পালাই পালাই করে মেয়েটা। রেডি হয়ে বেরিয়ে গেল। রাত 8:30টার দিকে বাসায় ফিরল ধূসর। দেখল মায়ের সাথে কিচেনে কাজ করছে নিশু। নিশু ধরত। মাথায় কাপড় দিয়ে বেরিয়ে এলো নিশু। কি ভাইয়া? মুখের দিকে তাকাতেই দেখল চোখের নিচে কাজল লেপ্টে রয়েছে। লাল কমলাপ শাড়িতে, লেপ্টে যাওয়া কাজলে, এলোমেলো খোলা চুলে এবং ঘর্মাক্ত রূপে কেন জানি নিশুকে ভীষণ মোহনীয় লাগল। এগুলো তোর, আর এটা দুটিকে দিস। 3টি ডেইরি মিল্ক ধরিয়ে দিল। লিভিং স্পেসে ছিল 2টি। উঠে এলো এদিকে। তুমি ওকে 2টি আর আমার জন্য একটা দিলে কেন? তুই আমার কি কাজ করিস? আমি তোমার কাজ করব কেন? এজন্যই একটা। যেটা দিয়েছি শকর কর। নিব না আমি। নিশুকে 2টা দিলে আমাকে 3টা চকলেট দিতে হবে। বয়েই গেছে। ও আমার সব কাজ করে দেয়। করাও কেন? ও তোমার বউ নাকি? ওকে এত দরকার হলে বড় ভাইয়াকে বলো ডিভোর্স দিতে, তারপর তুমি বিয়ে করে নিও। আর না হয় তুমি একটা বিয়ে করে নাও। গাঁটটা রলো মাথায়। তোকে বলতে হবে না। বউ একজনের আধিপত্য দেখায় আরেকজনে। যেন নিজের সাইন করা বউ। আদিক্ষেতা। সামনে থেকে সর। খাবো না তোমার চকলেট। নিয়ে যাও। বিয়ে করে তোমার বউকে দিও। হারকি পটে। নিশু 3টাই তোর। ওকে দিস না। ফকিন্নি একটা।
লাগবে না কোন ফকিরের চকলেট। নিশু করা লিকারের 1 কাপ চা দে তো। মাথাটা ধরেছে। আচ্ছা, নিজে একটা বিয়ে করলেই তো হয়ে যায়। অন্যের বউয়ের হাতে চা খাওয়া লাগে না। রুমের দিকে পা বাড়াল ধূসর। ওরা জন জোরে জোরে শুনিয়েই বলেছিল। যার ফলে নিজের রুম থেকে সব শুনতে পায় ধ্রুব। ধূসরের মতলব ঠিক বুঝল না। বউ হলো তার, কিন্তু ধূসর কেন আধিপত্য দেখায়? নীরব রইল ধ্রুব। চকলেটগুলো দুতিকে দিল নিশু। নিশুর চকলেট ওটাও পছন্দ নয়, ধূসর জানে। প্রতিদিন বাইরে থেকে আসার সময় চকলেট আনবে। নিশু দুতিকে দিয়ে দেয়। ঝগড়াটা দুতি ইচ্ছে করেই করেছে ধ্রুবকে শুনিয়ে। যাতে একটু জেলাস হয়। নিশু তোর ভাইয়ার চাটা দিয়ে আয় তো। আচ্ছা। ধূসরের চায়ের মগ নিয়ে পা বাড়াল নিশু। দরজা খোলাই ছিল। কমলা রঙের শাড়ি পরিহিতা নিশুকে হেঁটে যেতে দেখল ধ্রুব। মাথায় বর্ষর ঘোমটা। চোখ সরিয়ে নিল। দেখার ইচ্ছে নেই। ভাইয়া তোমার চা। রেখে যা। পা বাড়াল কিচেনের দিকে। নিশু এগুলো ধ্রুবকে দিয়ে আয়। আতঙ্কিত চোখে তাকালো নিশু। দুতিকে বলো। নারাজ হলেন দিলরুবা খাতুন। তুই এত বোকা কেন নিশু? আমতা করল সে। আমার ভয় করে ফুপি। যদি উনি মা রে। কিচ্ছু করবে না। এখন ধর নিয়ে যা। গলা শুকিয়ে গেল নিশুর। কি হলো যা। দুতিকেও বলুন। দুতি এদিকে আয়। কি? ওর সাথে যা। ওর স্বামীর কাছেও যাবে, আমি গিয়ে কি করব? বেশি কথা বলে মেয়েটা। পারবো না, যার স্বামী সে যাক। দুতি প্লিজ চল না। তুই যা নিশু। আচ্ছা যা ওর সাথে। ও শিট। দে চল। মাথায় বড় করে ঘোমটা টেনে ট্রে হাতে নিল নিশু। কাঁপতে কাঁপতে পা বাড়ালো ধ্রুবর রুমের দিকে। এই মুখ ধ্রুবকে দেখাতে চায় না সে। যতদিন না ধ্রুব তাকে নিজ দেখতে চায়। হাসি মুখে কয়েক কদম এগিয়ে এলেন দিলরুবা খাতুন। ছেলে কি করে একটু জানার ইচ্ছে। রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। কি হলো ঢুক। তুই যা, আমি যাব না। নিশু ঢং করিস না, রাগ হচ্ছে আমার। তোর স্বামীর কাছে তুই যাবি, সেখানে তুই কেন আমাকে কাবাব মে হাড্ডি বানাস বল? ঠক করে কাঁপতে লাগলো নিশু। হার্টবিট ফার্স্ট চলছে। ঘেমে নিয়ে একাকার। নিশুর মনে হচ্ছে প্যানিক অ্যাটাক করবে। অতিরিক্ত ভয়ে তার প্যানিক অ্যাটাক হয়। চল। শুকনো মুখে তাকালো দুতির দিকে। ডোর নক করল দুতি। কে? ভাইয়া তোমার বউ এসেছে। মানে ভাবি এসেছে। মানে নিশু ভাবি তোমার বউ আর কি। চোয়াল শক্ত হয়ে এলো। নিশুর পিঠের উপর হাত রেখে দরজা ঠেলে ভিতরে ঢুকল দুতি। ধ্রুব তাকালো না। ভাইয়া তোমার পায়েস আর কফি। নিশু তোর স্বামীর হাতে তুলে দে। ঠক করে কাঁপছে নিশু। মনে হচ্ছে সত্যি আজ প্যানিক অ্যাটাক করবে। চোখ বুজে ধ্রুবর দিকে বাড়িয়ে ধরল ট্রে। ধ্রুব তাকালো না, নিলও না। ভাইয়া নাও। দরজার আড়াল থেকে উকি দিলেন দিলরুবা খাতুন। রেগে উঠে না জানি আবার মেয়েটাকে রে বসে আতঙ্কিত হয়ে রইলেন। কি হলো ভাইয়া নাও। তোমার বউ তোমাকে দিয়েছে। নিয়ে যা। সে কি? মা কত কষ্ট করে পায়েস রান্না করলো আর তুমি খাবে না? বেরিয়ে যা। ও আচ্ছা। তো বলবে তো বউকে একা পেতে চাও। এটার জন্য এত মুড দেখানোর কি আছে আজব? শক্ত চোখে তাকালো ধ্রুব। বেনি দুলিয়ে বেরিয়ে গেল দুতি। আচমকা মাথা ঘুরে পড়ে গেল নিশু। পিছু ফিরতেই নিশুকে ওইভাবে দেখে ছুটে এলো। ধ্রুব তাকায়, তবে নিশুর মুখটা দেখা গেল না। চোখ সরিয়ে নিল। নিশু। এই নিশু। কি হয়েছে তোর? দেখল দাঁত মুখ খিচিয়ে রেখেছে। নিশুকে ধরো ভাইয়া। নীরব হয়ে বসে রইল ধ্রুব। আরে বসে রইলে কেন, তোমার বউকে মানে ভাবিকে ধরো। ছুটে এলেন দিলরুবা খাতুন। কি হয়েছে? ভয়ে সেন্স হারিয়েছে নিশু। চেঁচামেচি শুনে রুম থেকে বেরোলো ধূসর। কি হয়েছে আম্মু? নিশু জ্ঞান হারিয়েছে। দেখি। ধ্রুবর দিকে এক পলক তাকালো সে, নির্বিকার হয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে রয়েছে। যেন কিছু শুনতে পায় না। বিছানায় তোলো। নিশুকে পাজাকোলে তুলে রুম থেকে বেরিয়ে গেল ধূসর। তার ভাই প্রায়োরিটি দিচ্ছে না, তাহলে সেই বিছানায় রাখার দরকারও নেই। নিশু এই বাড়ির বড় বউ। তার একটা সম্মান আছে, আত্মসম্মান আছে। সে কোনো ফেলনা নয় যে যার যা ইচ্ছে হবে তাই করবে। চোয়াল শক্ত হয় ধ্রুবর। সে নিশুকে যত অবহেলা করছে ধূসর ততই প্রায়োরিটি দিচ্ছে। এর মানে কি বুঝাতে চায় ধূসর? সে নিশুকে পছন্দ করে।
করলে করুক, সমস্যা নেই। সেও চায় নিশু নামক আবর্জনাকে তার জীবন থেকে উপড়ে ফেলতে। তার জীবনের একটা বিষকাটা এই নিশু। সে মুক্ত হতে চায় এই বন্ধন থেকে। সে শীঘ্রই ডিভোর্স দিবে নিশুকে। তারপর ধূসর বিয়ে করলে করুক, তার সমস্যা নেই। আস্তে করে বিছানায় শুইয়ে দিল নিশুকে। ভয়ার্ত এবং মলিন মুখের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে সোজা হয়ে দাঁড়াতেই হঠাৎ চোখ পড়ল রিডিং টেবিলের উপর দিকটার দেয়ালে কালার পেন্সিল দিয়ে আর্ট করা একটি ঝোপালো বাগানবিলাসের উপর। ঠিক তার নিচে খুব সুন্দর করে কালার পেন্সিল দিয়ে পেঁচিয়ে লেখা, কিছু বিষাদ বাগানবিলাসের মতো উজাড় হোক, নিশু। ঠিক তার পাশে একটি ঝোপালো নীল অপরাজিতার লতাপাতা আঁকা এবং খুব সুন্দর করে কালার করা। দেখতে ঠিক মনে হচ্ছে জলজ্যান্ত একটি অপরাজিতার ঝোপ। মনেই হয় না এটি আর্ট করা। সেটির নিচেও একই রকমভাবে লেখা, বেদনার রং নাকি নীল। আচ্ছা, তাহলে অবহেলার রং কেমন? আমার না খুব জানতে ইচ্ছে করে। খুব। ঠিক তার নিচ দিয়ে একই রকমভাবে লেখা, আমি অবহেলা সইতে পারি না। অবহেলার ছোঁয়া গায়ে লাগলেই আমার অসুখ আসে। ভীষণ অসুখ। শ্বাসকষ্ট হয়। আমি নিঃশ্বাস নিতে পারি না। দমবন্ধ হয়ে আসে। ঝাপসা দেখি। আমার কেমন লাগে ঠিক আমি জানি না। বিধ্বস্ত লাগে। পাগল পাগল লাগে। ফাঁকা ফাঁকা লাগে। অনুভূতিশূন্য হয়ে পড়ি। আমার রে যেতে ইচ্ছে করে। কিন্তু আমি রতে পারি না কেউ একজনকে ভীষণ ভালোবাসি বলে। আমি রে গেলে আমার মতো করে তাকে যত্ন করে এত ভালোবাসবে কে শুনি? চোখ সরিয়ে নিল ধূসর। আম্মু, তোমরা ওর হাতে পায়ে তেল ঘষে গরম করতে থাকো, নয়তো শ্বাসকষ্ট উঠবে। আমি ডাক্তার আঙ্কেলকে নিয়ে আসছি। লম্বা লম্বা কদম ফেলে বেরিয়ে গেল ধূসর। কিছুক্ষণ পর ডাক্তার নিয়ে এলো। একটি ইঞ্জেকশন পুশ করে চিন্তিত হয়ে অপেক্ষা করতে লাগলেন তিনি। ভয়, দুশ্চিন্তা কিংবা খুব বেশি টেনশন করলে নিশুর প্যানিক অ্যাটাক আর শ্বাসকষ্ট হয়। বিশেষ করে ধ্রুবর বিষয়টি সহজভাবে নিতে পারে না নিশু। এজন্যই তারা সবাই নিশুকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করে যাতে টেনশন করে অসুস্থ হয়ে না পড়ে। অকালে এবং আকস্মাৎ বাবা মায়ের বিচ্ছেদে ট্রমায় আছে সে। বিকেল বেলা। দুপুর খাবার সেরে মলিন মুখে শুয়ে রইল নিশু। রাতে শ্বাসকষ্ট বেড়েছিল। পাশে বেডে হেলান দিয়ে ফেসবুক স্ক্রোল করছে দুতি। হঠাৎ মেসেজ টোন বেজে উঠল। কেমন আছো জরিনার মা? ভীষণ রাগ হয় দুতির। পৃথিবীতে আর কি কোনো নাম নেই? এই নামটা কেন ডাকতে হবে? আয়া বুয়ার নাম। জঘন্য একটা নাম। বকতে লাগলো দুতি। একদম সিন করল না। ফের মেসেজ এলো, বিজি নাকি? এবারও রিপ্লাই দিল না। ও জরিনার মা, রিপ্লাই দাও না কেন? দাঁতে দাঁত চাপল দুতি। জানো না মেসেজের রিপ্লাই দেওয়া পারিবারিক শিক্ষা যা তোমার মধ্যে নেই। ছি। জরিনার মা ছি। আর চুপ থাকতে পারল না। রিপ্লাই না দিলে পারিবারিক শিক্ষা কমে যায়? হ্যাঁ। আপনার আইকিউ নিয়ে গবেষণা করা উচিত। যত সব ফাউল। বখাটে, ডিসগাস্টিং। রাস্কেল। আরে রাগো কেন জরিনার মা? আস্তে আস্তে গালি দাও। আপনি জরিনার বাপ। তুমি মা, আমি বাপ। ওকে। আপনার মাথা। জরিনার মা শোনো। মেসেজ দিবেন না। যত সব। বিড়বিড় করে বকতে লাগলো দুতি। কাকে বকছিস? আর কে বখাটে? অনিক। ব্লক দিচ্ছিস না কেন? নীরব রইল দুতি। ব্লক দে। ভাইয়া জানতে পারলে জনেই শেষ। আমাকে ঝামেলায় ফেলিস না। দিলে কি লাভ? নতুন আইডি খুলে সেই জ্বালাতন করবে। আর তো দেখিস পথে ঘাটে কি করে। এখন কি বলল? আমার নাকি পারিবারিক শিক্ষা নেই। কি? রিপ্লাই দিইনি কেন তাই? পাগল নাকি? আচ্ছা, ওর তো পারিবারিক শিক্ষা আছে তো বখাটেপনা করে কেন জিজ্ঞেস করতি? ছ্যাঁচড়া পোলাপান কোথাকার। বিনোদন। মৃদু হাসল নিশু। তার নিজেরই পারিবারিক শিক্ষার অভাব এসেছে আরেকজনকে সেন্স দিতে। এমন এক দেশে বাস করি 2টা মিনিটও মন খারাপ করে থাকা যায় না। এইসব পাগল ছাগলের বিনোদনের ঠেলায় এমনিতেই মন ভালো হয়ে যায়। ঘুমাতে গেলেও টেনশন হয়, এই না বুঝি বিনোদন মিস করে ফেললাম। বকতে লাগলো দুতি। স্বতঃস্ফূর্তভাবে খানিক শব্দ করে হেসে উঠল নিশু। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।